আসসালামু আলাইকুম, আমি সোহাগ মীর। আজকের এই ভিডিওতে আমি কভার করতে যাচ্ছি সিভি অ্যান্ড রিজিউম রাইটিং। আমরা কিভাবে একটা প্রফেশনাল সিভি বা রিজিউম রাইট করতে পারি সেই টপিকটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো, এবং সিভিতে কী ধরনের ফিল্ড থাকতে পারে বা রিজিউমে কী ধরনের ফিল্ড থাকতে পারে এবং সেটা কিভাবে সাজানো যেতে পারে, এবং সিভি বা রিজিউমের যে ডিজাইন হবে সেই ডিজাইনটা কীরকম থাকা দরকার, বা বিভিন্ন কোম্পানি সিভি বা রিজিউমগুলিকে কীভাবে তারা অ্যাকসেপ্ট করে, কিভাবে তারা শর্ট করে, সেই বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো প্রথমেই আমরা জানার চেষ্টা করি যে ডিফারেন্স বিটুইন সিভি অ্যান্ড রিজিউম। সিভি এবং রিজিউমের মধ্যে আসলে পার্থক্যটা কী। আমরা অনেক সময় বলি যে কোনো জবের জন্য সিভি ড্রপ করা, আসলে জবের জন্য কিন্তু সিভি ড্রপ করে না। সিভি হচ্ছে নর্মালি একাডেমিক পারপোসে তৈরি করা হয়, যেমন আপনি হায়ার এডুকেশনের জন্য বা নেক্সট এডুকেশনের জন্য আপনি আপনার কোনো একটা প্রতিষ্ঠানে হয়তো বা আপনি সিভি ড্রপ করতে পারেন। সেখানে আপনার প্রজেক্ট থাকবে, আপনার পাবলিকেশনস থাকবে, আপনার রিসার্চ থাকবে, আপনি ওই রিলেটেড কোনো ট্রেনিং নিয়েছেন কিনা, বা আপনি এর আগে কী কী ট্রেনিং নিয়েছেন, আপনার কী কী স্কিল আছে, এই বিষয়গুলোই কিন্তু আপনার সিভিতে উল্লেখ থাকবে। এবং সিভির একটা উদ্দেশ্য থাকবে যে আপনি সিভিটা রাইট করছেন, সেটা অবশ্যই একটা স্টেটমেন্ট থাকবে, স্টেটমেন্ট অফ পারপোজ বলে, SOP, যেখানে আপনি হয়তো বা বলবেন যে আপনি এই সিভিটা কেন লিখছেন। আপনার হায়ার এডুকেশনের জন্য হতে পারে বা কোনো একটা থিসিসের জন্য হতে পারে। এরপর আসতেছে রিজিউম। রিজিউম হচ্ছে আমরা নর্মালি প্রফেশনাল পারপোজ ইউজ করি বা জবের জন্য আমরা ইউজ করি, যেটার মধ্যে আমাদের থাকবে ইন্টার্নশিপ থাকবে, পার্ট টাইম এক্সপিরিয়েন্স থাকবে যদি আমরা এর আগে কখনো কোনো কাজ করে থাকি, ভলেন্টিয়ার অ্যাক্টিভিটিস থাকতে পারে, কারিকুলাম অ্যাক্টিভিটিস থাকতে পারে, বা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসও সেটার মধ্যে থাকবে। সো সিভি আর রিজিউমের কিন্তু ফিল্ডের মধ্যে অবশ্যই ডিফারেন্স থাকবে, যেহেতু দুইটার উদ্দেশ্যই কিন্তু আলাদা আলাদা। ডিসপ্লেতে আমি এখানে দুইটা এক্সাম্পল আপনাদেরকে দেখাচ্ছি। একদম লেফট সাইডে যেই এক্সাম্পলটা আছে সেখানে আপনারা দেখতে পাবেন যে একটা ডিজাইন করা, যেখানে অ্যাডোবি ফটোশপ বা অ্যাডোবি ইলাস্ট্রেটর কিংবা অ্যাডোবি ইনডিজাইন কোনো একটা ডিজাইন সফটওয়্যার দিয়ে এই সিভিটা বা এই রিজিউমটা তৈরি করা, যেখানে অনেকগুলো কালারের শেপ আছে, বিভিন্ন ধরনের শেপ দিয়ে একটা ডিজাইন করা। এবং তার ডান পাশে খুবই সিম্পল, যেখানে কোনো শেপ নেই, কোনো কালার শেড নেই, একদম সিম্পল কিছু টেক্সট, হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে কিছু টেক্সট দিয়ে একটা ডিজাইন করা। সো দুইটা ডিজাইনের মধ্যে কিন্তু অবশ্যই পার্থক্য আছে। একটা ডিজাইনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেক কিছু, সেখানে কালারের ভ্যারিয়েশন আছে, সেখানে শেপের একটা শেপটাকে সাজানো আছে অন্যরকমভাবে। আবার আরেকটাতে দেখা যাচ্ছে একদম সিম্পল, শুধু ইনফরমেশন এবং ক্লিন এবং একদম সিম্পল একটা ব্যাকগ্রাউন্ড। সো নর্মালি আমরা কোনটা করবো বা আমাদের কোনটা করতে হয়, সো কোনটা আমাদের করতে হবে বা আমরা কেন করব সেটা আমরা জানছি পরের স্লাইড থেকে। পরের স্লাইডে আমরা যেটা শিখতে পারবো সেটা হচ্ছে যে সফটওয়্যার ট্র্যাকিং ফর সিভি অ্যান্ড রিজিউম। সফটওয়্যার ট্র্যাকিংটা কী জিনিস? সফটওয়্যার ট্র্যাকিংটা হচ্ছে যে আপনার সিভি বা আপনার রিজিউমটা যখন কোনো একটা কোম্পানি বা কোনো একটা প্রতিষ্ঠান পাবে, তখন তারা সেটাকে শর্ট করে। তো তাদের শর্টিংয়ের জন্য তারা যে সফটওয়্যারটা ইউজ করতে পারে সেটাকে আমরা ATS সফটওয়্যার বলতে পারি, যার ফুল ফর্ম হচ্ছে অ্যাপ্লিক্যান্ট ট্র্যাকিং সিস্টেম। অর্থাৎ যারা সেখানে অ্যাপ্লিকেশন জমা দিবে তাদেরকে তারা কিভাবে শর্ট করতে পারে। যেমন একটা কোম্পানিতে যদি একটা জব সার্কুলার থাকে এবং সেই সার্কুলারের এগেনস্টে যদি 1000 জন পার্টিসিপেন্ট বা 1000 জন অ্যাপ্লিকেন্ট যদি সেখানে অ্যাপ্লাই করে, তাহলে কোনো একটা কোম্পানির পক্ষে কিন্তু 1000 অ্যাপ্লিকেন্টের সিভি বা রিজিউমগুলোকে আলাদা আলাদাভাবে চেক করা কখনোই সম্ভব হয়ে ওঠে না। তখন তারা যেটা করতে পারে, বিভিন্ন ধরনের ট্র্যাকিংয়ের মাধ্যমে তারা তাদের যেই উদ্দেশ্যে সেই সার্কুলারটা দিচ্ছে সেই সার্কুলার অনুযায়ী তারা ন্যারো ডাউন করে নিতে পারে বা শর্ট করে নিতে পারে। এই শর্ট করার কাজটাই করে ATS সফটওয়্যার। তো ATS সফটওয়্যারটা ব্যবহার করলে যেটা হয়, ATS সফটওয়্যারে কোনো ধরনের শেপ বা কালারগুলোতে যদি কালার ইউজ করা হয় বা কোনো ধরনের ডিজাইন ইউজ করা হয়, ATS প্রোগ্রাম যেটা থাকে সেটাকে রিড করতে পারে না। তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারি যে আমাদের একটা রিজিউমে বা একটা সিভিতে যদি এ ধরনের কোনো শেপ থাকে, যেটা আমরা গত স্লাইডেই দেখে আসলাম যে বিভিন্ন ধরনের কালারের শেপ বা বিভিন্ন ধরনের শেপ দিয়ে ডিজাইন করা, সেই ATS সফটওয়্যার কিন্তু সেগুলোকে রিড করতে পারে না, এবং রিড করলেও সেটা এলোমেলো হয়ে যায়, যার ফলে আমাদের সিভি বা রিজিউমগুলো আমরা জমা দিলেও বা খুব সুন্দরভাবে আমরা অ্যাট্রাকটিভ লুক দিলেও সেটা কিন্তু আসলে আমাদের উদ্দেশ্য সফল করতে পারে না। সো আমাদের অবশ্যই এটা লক্ষ্য রাখতে হবে যে আমাদের এই রিজিউমগুলো কোনো একটা সফটওয়্যার দিয়ে হয়তো বা শর্ট করা হতে পারে। যদি সেই সম্ভাবনা থাকে এবং আমরা যদি আমাদের ডিজাইনে, আমাদের রিজিউমে যদি আমরা শেপ ব্যবহার করি, তাহলে আমরা যতটাই যোগ্য হই না কেন, আমাদের সেই রিজিউমগুলো বা সিভিগুলো কিন্তু আমাদের যারা HR ম্যানেজার থাকবে তাদের কাজ পর্যন্ত কিন্তু পৌঁছাতে পারবে না।
সো আমাদের এই জিনিসটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তাহলে সেই দিকে চিন্তা করলে আমাদেরকে সবসময় একদম নিট অ্যান্ড ক্লিন এবং সিম্পল রিজিউম তৈরি করতে হবে, যেখানে কোনো শেপ থাকবে না, যেখানে কোনো শেপ থাকবে না। এছাড়াও আরেকটা বিষয় থাকে যে অনেক সময় দেখা যায় যে সিভিগুলো বা রিজিউমগুলো পাওয়ার পরে সেই প্রতিষ্ঠান হয়তো সেগুলোকে প্রিন্ট করবে। অবশ্যই সেই প্রতিষ্ঠান কিন্তু আপনার ওই রিজিউমগুলোকে কালার প্রিন্ট করবে না, অবশ্যই তারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পেপারে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারে কিন্তু প্রিন্ট করবে। সো আপনি যখন ডিজাইনগুলো ব্যবহার করবেন, ডিজাইন যখন করবেন, তখন সেখানে বিভিন্ন ধরনের শ্যাডো থাকতে পারে, কালার থাকতে পারে, কালারের ভ্যারিয়েশন দিয়ে হয়তো আপনি ডিজাইনটাকে অনেক সুন্দর করে তুলবেন। কিন্তু যখন সেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে প্রিন্ট হবে তখন কিন্তু সেটা দেখতে খুবই বাজে লাগবে এবং অদ্ভুত লাগবে, কারণ সেখানে সব কিছুই ব্ল্যাক আর হোয়াইটের মধ্যে থাকবে। সো আমরা খুব সহজেই বুঝতে পারি যে আমাদের সৌন্দর্যের জন্য হলেও বা আমাদের যখন প্রিন্ট করে সেটা যখন ফাইনাল লুকে যখন তাদের কাছে আসবে সেটার জন্য হোক, কিংবা কোনো সফটওয়্যার ট্র্যাকিংয়ের জন্য হোক, আমাদেরকে আমাদের সিভি বা রিজিউমগুলো সবসময় ক্লিন রাখতে হবে, একদম ক্লিন, যেখানে কোনো ধরনের শেপ বা কোনো কালার বা কোনো শ্যাডো ইউজ করা থাকবে না। এবং এরপর আরেকটা বিষয়, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা আমরা সচরাচর দেখি যে এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের টেবল তৈরি করা হয়, যেখানে ইনস্টিটিউট নেম থাকতে পারে, ডিপার্টমেন্ট নেম থাকতে পারে, ইয়ার থাকতে পারে এবং সিজিপিএ থাকতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু এটিএস সফটওয়্যার দিয়ে যদি সেটাকে শর্ট করা হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনার এই টেবিলটা কিন্তু সেখানে রিড করতে সমস্যা হবে। কারণ একটা এটিএস সফটওয়্যার বা কোনো একটা সফটওয়্যার যে প্রোগ্রামার সেটাকে রাইট করবে বা তৈরি করবে, সেই প্রোগ্রামার কিভাবে সেই সফটওয়্যারটা তৈরি করলো সেটা কিন্তু আমরা বলতে পারবো না বা আমরা জানি না। সে যদি একদম রো আকারে ডেটাগুলোকে রিড করার প্রোগ্রাম রাইট করে, অর্থাৎ যেমন প্রথমেই দেখা যাচ্ছে যে ইনস্টিটিউট নেমটা রিড করবে, তারপরে ডিপার্টমেন্টটা রিড করবে, তারপরে ইয়ার, অর্থাৎ আমাদের একটা রো অনুযায়ী করবে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের যখন প্রতিষ্ঠানের নাম আসবে ডুয়েট সিএসসি, তারপরে হচ্ছে 2010, তারপরে 4.00 বা সিজিপিএ 4, তাহলে ইনস্টিটিউটের নেম যখন আসবে তখন কিন্তু ডুয়েট আর আসতেছে না, তখন কিন্তু আসবে ডিপার্টমেন্ট। ইনস্টিটিউট নেম হবে কি ডিপার্টমেন্ট, আবার ডিপার্টমেন্টের এগেনস্টে কি আসবে ইয়ার, ইয়ারের এগেনস্টে আসবে সিজিপিএ। অর্থাৎ আমরা যেভাবে সাজাচ্ছি সেভাবে কিন্তু রিড করবে না। আবার যদি ধরি যে আমরা কলাম অনুযায়ী সেই প্রোগ্রামটা রাইট করা আছে, তাহলে কি হবে, প্রথমে ইনস্টিটিউটের নেম আসবে ডুয়েট, ওকে, এটা পারফেক্ট। তারপরে কিন্তু কলামের পরেরটাতে চলে যাবে, মানে কলামের যে রো সেটাতে চলে যাবে বাংলাদেশ পলিটেকনিক বা সামথিং যেটা থাকবে আর কি। এরপরে নিচে থেকে আবার যেটা আসবে সেটা, অর্থাৎ সে ডুয়েটে পড়ে, তারপরে আবার একটা প্রতিষ্ঠান, তারপরে আবার একটা প্রতিষ্ঠান, কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল প্রথমে প্রতিষ্ঠান, তারপরে ডিপার্টমেন্ট নেম, তারপরে ইয়ার, তারপরে সিজিপিএ দেখাবে। সো এই ক্ষেত্রে সিকোয়েন্সটা কিন্তু ঠিক থাকবে না। তাই যখন এটিএস সফটওয়্যার সেটাকে ট্র্যাক করবে বা যখন সেটাকে শর্ট করবে, তখন সে কিন্তু এলোমেলো করে ফেলবে। যার জন্য প্রফেশনাল রিজিউম রাইটিংয়ে আমাদের এই টেবিলগুলোকেও অ্যাভয়েড করে চলতে হবে। এরপরে ইম্পর্টেন্ট কিওয়ার্ডস ফর সিভি অ্যান্ড রিজিউম। সিভি এবং রিজিউমের জন্য কিছু ইম্পর্টেন্ট কিওয়ার্ড থাকে, অর্থাৎ যখন একটা সফটওয়্যার দিয়ে সেই রিজিউমটাকে শর্ট করা হবে, তখন হয়তো কোনো একটা কিওয়ার্ড দিয়ে সেই রিজিউমগুলোকে আলাদা করা হতে পারে। যেমন একটা প্রতিষ্ঠানের যদি এমন কোনো এমপ্লয়ি দরকার হয় যারা সেলিং ডিপার্টমেন্টে ভালো, তাহলে তারা হয়তো বা সেলিং দিয়ে শর্ট করতে পারে, সেলিং কিওয়ার্ড দিয়ে তারা হয়তো শর্ট করবে। তো আপনার রিজিউমে যদি সেলিং কিওয়ার্ডটা না থাকে, তাহলে সেই শর্টিংয়ে কিন্তু আপনার রিজিউমটা বাদ পড়বে। তাই এমন কিছু কিওয়ার্ড আমাদেরকে ব্যবহার করতে হবে, আমরা যেই পারপাসে জবটার জন্য অ্যাপ্লাই করব, যে কোম্পানির জন্য যেই পোস্টের জন্য আমরা জবটা অ্যাপ্লাই করব, সেই রিলেটেড কিছু স্পেশাল এবং হট কিছু কিওয়ার্ড আমাদেরকে সিলেক্ট করতে হবে এবং আমাদের রিজিউমের মধ্যে সেই কিওয়ার্ডগুলো রাখতে হবে। তাহলে আমরা কিন্তু অনেক সিভির মধ্য থেকে বা রিজিউমের মধ্য থেকে আমাদেরটা শর্ট লিস্টে আনতে পারবো। এরপর আসি স্ট্রাকচার অফ সিভি রাইটিং। একটা সিভি রাইটিংয়ের জন্য কোন স্ট্রাকচারটা আপনি ফলো করতে পারেন। এই স্ট্রাকচারটা একটু এদিক সেদিক হতে পারে, আপনি কোনো একটা ফিল্ডকে আগে বা পরে বসাতে পারেন, বাট নর্মালি এই ফিল্ডগুলোই আপনি আপনার সিভিতে রাখবেন এবং হচ্ছে এইভাবেই নর্মালি আপনি সাজাতে পারেন আর কি। এটা হচ্ছে সিভি স্ট্রাকচার ফর সিভি রাইটিং। আপনি এটার একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এবং এইভাবে আপনি আপনার সিভিটাকে রাইট করতে পারেন। এরপরে আছে স্ট্রাকচার ফর রিজিউম রাইটিং। যদি আপনি একটা রিজিউম রাইট করতে চান, তাহলে আপনি এই স্ট্রাকচারটা ফলো করতে পারেন এবং এই স্ট্রাকচারটা ফলো করলে আশা করা যায় যে আপনি একটা প্রফেশনাল রিজিউম আপনি রাইট করতে পারবেন। তো আমি যদি একটু এক্সপ্লেন করি যে এই ফিল্ডগুলোর কোথায় কোন জিনিসটা ব্যবহার করবেন,
তাহলে আপনার জন্য হয়তো আরও একটু সহজ হবে। এবং সিভি এবং রিজিউমের ফিল্ডগুলো কিছুটা একই রকমের, হয়তো 5টা বা 6টা ফিল্ড হয়তো বা এদিক সেদিক হতে পারে বা আলাদা হতে পারে। সো সেই জিনিসগুলো আপনি সিভি বা রিজিউমের যখন যেটা রাইট করবেন সেভাবে লিখবেন। তবে সবগুলোই একেবারে সিমিলার টাইপেরই বলা যায়। সো আমি একটা স্ট্রাকচারকে একটু এক্সপ্লেন করে দিচ্ছি। যেমন নেম, সবার উপরে আছে নেম। সো আপনি অবশ্যই একটা নেম, আপনি আপনার নামটা ব্যবহার করবেন আপনার সিভিতে বা আপনার রিজিউমে, অবশ্যই আপনি নেম ব্যবহার করবেন। এবং অবশ্যই সেটা ফুল নেম হতে হবে এবং আপনার যেটা অরিজিনাল নেম সেটাই হতে হবে। আপনি কোনো শর্ট ফর্ম ইউজ করবেন না, বা আপনি হচ্ছে আপনার কোনো রূপক কোনো নাম ইউজ করবেন না। এবং আপনার সার্টিফিকেটে যে নামটা থাকবে সেই নামটা ইউজ করাটা সব থেকে ভালো। এরপরে সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে অ্যাড্রেস। অর্থাৎ আপনি এখন যেই মুহূর্তে যেইখানে আছেন বা যেখান থেকে আপনি আপনার জবের জন্য অ্যাপ্লাই করবেন, বা যেখানে নর্মালি আপনি থাকেন, দিন শেষে রাতে যেখানে ঘুমান নর্মালি সেটাই আপনার অ্যাড্রেস। ঠিক আছে, আপনি কোথাও ঘুরতে গেলে সেখান থেকে যদি আপনি একটা সিভি ড্রপ করেন বা একটা রিজিউম ড্রপ করেন, তো সেই অ্যাড্রেসটা তো আপনার অ্যাড্রেস না। সেখানে তো আপনি জাস্ট কয়েকদিনের জন্য আছেন, সেখানে তো আপনি সবসময় থাকেন না, এটা তো আপনার অ্যাড্রেস না। তো আপনারা খুব ভালো করেই বুঝেন যে অ্যাড্রেসটা কী হয় নর্মালি। এবং অনেকেই যেটা করে যে প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা আলাদা করে দেয়। সো অনেকেই দেখা যায় যে পার্মানেন্ট অ্যাড্রেসে তারা হয়তো বা তাদের দেশের বাড়ি বা গ্রামের বাড়ি যেটাকে বলি আমরা, সেটার অ্যাড্রেস দিচ্ছে, আবার প্রেজেন্ট অ্যাড্রেস তারা বর্তমানে যেখানে থাকে সেটার অ্যাড্রেস হতে দিচ্ছে। তো একটা কোম্পানি কখনোই কিন্তু আপনার গ্রামের বাসা কোথায় বা আপনার দেশের বাড়ি কোথায় এটা কিন্তু কোনো কোম্পানির জানার আসলে প্রয়োজন হবে না, বা তাদের আসলে কোনো কিছুই এটা দিয়ে তাদের কোনো উপকার হবে না। সো তারা জানতে চাইবে যে আপনি এখন কোন জায়গায় আছেন, কেননা তারা যখন আপনাকে জব ইন্টারভিউর জন্য কল করবে তাদের এটা জানাটা খুব জরুরি যে আপনার বর্তমান অ্যাড্রেসটা কোথায়। সো প্রেজেন্ট বা পার্মানেন্ট অ্যাড্রেস বলে কোনো অ্যাড্রেস আপনাকে আলাদাভাবে মেনশন করার দরকার হবে না। আপনি জাস্ট আপনার অ্যাড্রেস যেটা এখন এই মুহূর্তে আপনি যেখানে আছেন সেই অ্যাড্রেসটা আপনি সেখানে দিয়ে দেবেন। এরপরে একটা ইমেল অ্যাড্রেস ইউজ করবেন, যে ইমেলটা দিয়ে আপনাকে রিচ করা যায়, বা আপনি যে ইমেলটা সবসময় চেক করতে পারেন, বা আপনার মোবাইলে যে ইমেলের নোটিফিকেশনটা একদম টাইমলি পৌঁছাতে পারে, এই টাইপের কোনো একটা ইমেল ব্যবহার করবেন। এবং ইমেল নামটাও হতে হবে প্রফেশনাল একটা নাম, অর্থাৎ আপনার যে নাম সেই নামেরই একটা ইমেল ব্যবহার করবেন। যেমন আমার নাম সোহাগ মীর, আমি বলতে পারি sohagmir@gmail.com, এটা আমি ব্যবহার করতে পারি। বাট কোনো ধরনের রূপক নাম বা হচ্ছে এই টাইপের যে নামগুলো থাকে এই নামগুলো আমরা কখনো ব্যবহার করব না। যেমন আমরা বললাম যে ভোরের কুয়াশা@gmail.com, এটা আসলে কখনো প্রফেশনাল নেম কিন্তু না। এরপরে আছে স্কাইপ। অবশ্যই স্কাইপ আইডিটা আপনি সেখানে আপনার সিভি বা আপনার রিজিউমের মধ্যে অবশ্যই ব্যবহার করবেন। কারণ যদি এমন হয় যে আপনি এমন একটা জেলায় আছেন যেই জেলার জন্য আপনি হচ্ছে অ্যাপ্লাই করবেন না, বা আপনি ধরেন যে কোনো একটা জেলায় আছেন, যেমন আপনি আছেন ঢাকাতে বাট আপনি অ্যাপ্লাই করবেন চিটাগংয়ে, তো সেক্ষেত্রে যারা আপনার ইন্টারভিউ নেবে তারা হয়তো আপনাকে আপনার জন্য তারাও আসবে না, বা আপনি হয়তো ওই সময় যেতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনি স্কাইপ দেন, তাহলে তাদের যদি সুযোগ থাকে আপনাকে তারা হচ্ছে স্কাইপের মাধ্যমে ইন্টারভিউটা হয়তো বা নিতে পারবে, বা এটা নিয়ে তারা চিন্তা করবে। তো সেই ক্ষেত্রে আপনি একটা আপনার স্কাইপ আইডিটা আপনি এখানে অ্যাড করবেন। এরপরে আছে লিঙ্কডইন। লিঙ্কডইনটা অবশ্যই এখন যারা নিজেকে প্রফেশনাল মনে করেন বা প্রফেশনাল কাজ করতে আগ্রহী তাদের অবশ্যই একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকা খুবই জরুরি। আর বর্তমান সময়ে লিঙ্কডইন অ্যাকাউন্টটা খুবই ইম্পর্টেন্ট একটা প্ল্যাটফর্ম। সো আপনার অবশ্যই একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকতে হবে, এবং সেই লিঙ্কডইনে অবশ্যই আপনি আপনার আপনি যে রিলেটেড কাজ করেন বা আপনার অ্যাক্টিভিটিসগুলো আপনি সেখানে শেয়ার করতে পারেন। এরপরে কেরিয়ার সামারি। কেরিয়ার সামারিটা হচ্ছে যে আপনার এর আগে যদি কোনো কাজ করে থাকেন, বা আপনি যদি কোনো এক্সপিরিয়েন্স হয়ে থাকেন, আপনি যদি একদম ফ্রেশার না হন, আপনার যদি এর আগে কোনো জায়গায় জব করার বা কোনো কাজ করার এক্সপিরিয়েন্স থাকে, আপনি সেটা খুব সারাংশ যেটাকে আমরা বলি, আপনার কেরিয়ারের একটা সারাংশ আপনি এখানে লিখে দিতে পারেন। বাট আপনি যদি একদম ফ্রেশার হন, আপনার যদি হচ্ছে সেরকম কোনো কেরিয়ার সামারি না থাকে, সেক্ষেত্রে আপনি এটাকে অ্যাভয়েড করতে পারেন, আপনি চাইলে এটাকে স্কিপ করে যেতে পারেন, এটা খুব একটা সমস্যা হবে না। এরপরে আছে কেরিয়ার অবজেক্টিভ। কেরিয়ার অবজেক্টিভটা হচ্ছে আপনি যখন যেই প্রতিষ্ঠানের যেই পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন সেই প্রতিষ্ঠান সম্পর্কে লিখবেন। যেমন আপনি যদি একটা প্রতিষ্ঠানের সেলস ডিপার্টমেন্টে হন, তাহলে আপনি সেই প্রতিষ্ঠানের জন্য আপনার এফোর্টটা কী হবে, বা আপনি তার কোম্পানির জন্য কি করতে পারবেন, আপনি সেটা লিখতে পারেন এখানে, এবং এটাকে আপনি খুব সুন্দরভাবে লিখতে পারেন। আর যদি সেটা না হয়, তাহলে আপনি অন্তত এই রিলেটেড কোনো এক্সপিরিয়েন্স আপনার থাকলে সেটাও আপনি বলতে পারেন, যে আপনি যদি কোনো কাজের এক্সপিরিয়েন্স না থাকে বা আপনার জাস্ট কোনো রিসার্চ থাকে, আপনি সেটাও এখানে লিখে দিতে পারেন যে আমি এভাবে রিসার্চ করে এরকম একটা আইডিয়া আমি এখানে জেনারেট করতে পারছি বা আমি জেনারেট করতে পারবো, সেটাও আপনি অবজেক্টিভে লিখে দিতে পারেন। এরপর অপশন হচ্ছে কি প্রফিসিয়েন্সিজ আর কোর স্কিল, অর্থাৎ আপনার জেনুইন যে স্কিলগুলো আছে
যেমন আপনি যদি একজন কম্পিউটার ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হন, তাহলে আপনার কিছু কোর স্কিল থাকবে, আপনার প্রোগ্রামিংয়ের কিছু স্কিল থাকতে পারে, বা আপনার হচ্ছে ডিজাইন রিলেটেড কোনো স্কিল থাকতে পারে, বা আপনার কম্পিউটার হার্ডওয়্যার রিলেটেড কোনো স্কিল থাকতে পারে। সেই কোর স্কিলগুলো, আপনার যে কোর মেইন যে স্কিলগুলো আপনার আছে, আপনি সেই স্কিলগুলো এখানে ব্যবহার করবেন। এরপর অপশন আছে পার্সোনাল ইনফরমেশন। পার্সোনাল ইনফরমেশনে আপনি দুটো জিনিস ব্যবহার করতে পারেন। একটা হচ্ছে ডেট অফ বার্থ, অবশ্যই আপনার সার্টিফিকেট অনুযায়ী ডেট অফ বার্থটা ইউজ করবেন, এবং আপনার ন্যাশনাল আইডি যে নাম্বারটা আছে আপনি চাইলে সেটাও ইউজ করতে পারেন। এরপরে প্রফেশনাল কোয়ালিফিকেশন, বা আপনি হচ্ছে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা এখানে শেয়ার করতে পারেন। যদি আপনি এর আগে কোথাও কাজ করে থাকেন, আপনার যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে, তাহলে আপনি প্রফেশনাল কোয়ালিফিকেশনের জায়গায় সেই এক্সপিরিয়েন্সগুলোকে ব্যবহার করতে পারেন। যেমন হতে পারে আপনার ইন্টার্নশিপের কোনো এক্সপিরিয়েন্স হতে পারে, বা পার্ট টাইম কোনো জবের এক্সপিরিয়েন্স হতে পারে। পার্ট টাইমের জবের এক্সপিরিয়েন্সটাই এখানে ইউজ করাটা বেশি ভালো হবে, কারণ যেহেতু আমরা ইন্টার্নশিপের জন্য আলাদা একটা ফিল্ড রাখতে পারি, কারণ যেহেতু ইন্টার্নশিপটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট একটা অ্যাপ্লিকেন্টের জন্য। এরপরে একাডেমিক কোয়ালিফিকেশনে আপনার শিক্ষাগত যোগ্যতাটা আপনি অবশ্যই দিবেন, এবং এটা লাস্ট দুইটা আপনার হচ্ছে কোয়ালিফিকেশন আপনি দিতে পারেন। যেমন আপনি যদি এমএসসি কমপ্লিট করা হন, তাহলে আপনি এমএসসি বা বিএসসি এই দুইটা দিতে পারেন। আর যদি আপনার হচ্ছে বিএসসি করা হয়, তাহলে বিএসসি বা ডিপ্লোমা বা এইচএসসি দিতে পারেন। আপনার এসএসসি দেওয়ার দরকার নাই, মানে জাস্ট দুইটা দিলেই ইনাফ। আপনাকে একদম জেএসসি পিএসসি এসব থেকে দেওয়া শুরু করার কোনো প্রয়োজন হবে না। আপনি জাস্ট লাস্ট দুইটা কোয়ালিফিকেশন আপনি অ্যাড করতে পারেন, এবং অবশ্যই এর আগে যেটা আমি বললাম সেটা হচ্ছে যে কোনো টেবিল আকারে আপনি দিবেন না, কারণ টেবিল আকারে দিলে অনেক সময় হতে পারে কোনো এইচএস সফটওয়্যার দিয়ে যখন সেটাকে শর্ট করা হবে, আপনার ওই রিজিউমটা কিন্তু সেই শর্টিং লিস্ট থেকে মানে বাদ হয়ে যেতে পারে আর কি। এরপর ইন্টার্নশিপ এক্সপিরিয়েন্স যদি আপনার না থাকে, অবশ্যই চেষ্টা করতে হবে ইন্টার্ন নেওয়ার জন্য, সেটা পেইড বা আনপেইড যে ধরনের ইন্টার্নশিপই হোক না কেন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জবের জন্য। সো আপনার যদি ইন্টার্নশিপ এক্সপিরিয়েন্স থাকে, তাহলে আপনি এখানে ইন্টার্নশিপ এক্সপিরিয়েন্সটা দিবেন, এবং প্রত্যেকটা এক্সপিরিয়েন্সের সাথে কবে শুরু করলেন এবং কবে শেষ করছেন, সেখানে আপনার জব রেসপন্সিবিলিটি কী ছিল এবং আপনি কি করতে পারলেন, সেই জিনিসগুলো আপনি এখানে শেয়ার করবেন। এরপরে ভলেন্টিয়ারিং এক্সপিরিয়েন্স দিতে পারেন, যে ভলেন্টিয়ারিং এক্সপিরিয়েন্সে আপনার কি কি এক্সপিরিয়েন্স আছে সেটা আপনি দিতে পারেন। তবে একটা জিনিস অনেক সময় হয় যে পার্ট টাইম জব বা আমরা যে ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা বলি, সেক্ষেত্রে যদি পার্ট টাইম জব আমরা সেট করি এবং ইন্টার্নশিপ এক্সপিরিয়েন্স, দুইটাকে আমরা কিন্তু এক করে ফেলি। দুইটা কিন্তু কখনোই এক না। পার্ট টাইম হচ্ছে যে যখন আপনি দিনের একটা নির্দিষ্ট সময় আপনি কোনো একটা কোম্পানির জন্য কাজ করবেন, সেটা হচ্ছে আপনার পার্ট টাইম জব বা পার্ট টাইম ওয়ার্ক এক্সপিরিয়েন্স। আর যদি আপনি ভলেন্টিয়ারিং এক্সপিরিয়েন্স বলেন, এটা হচ্ছে একটা নির্দিষ্ট কোনো একটা পিরিয়ডের জন্য। যেমন আপনি 3 মাস বা 2 মাস বা 1 মাস বা 1 সপ্তাহ কোনো একটা টপিক নিয়ে আপনি কাজ করলেন। যেমন এটা হতে পারে যে আপনি বইমেলার একটা স্টলে আপনি কিছুদিন, সেই স্টলে আপনি কিছুদিন বই সেল করছেন। তো সেটা কিন্তু হচ্ছে দিনের নির্দিষ্ট কোনো সময় না, আপনাকে হয়তো বা বিভিন্ন সময় থাকতে হবে। হয়তো বা আপনার সকাল থেকে রাতও থাকতে হতে পারে, সকাল থেকে দুপুরও থাকতে হতে পারে, সকাল থেকে সন্ধ্যাও থাকতে হতে পারে। এবং এটা কিন্তু হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের জন্য, যতদিন বইমেলা থাকবে ততদিনই আপনি সেই স্টলে কাজ করতে পারবেন, এর বেশিও পারবেন না, এর কমও হয়তো বা করতে চাইবেন না। বাট ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা যখন পার্ট টাইম জব করবেন, তখন প্রত্যেক দিন কিন্তু 4 ঘন্টা বা 6 ঘন্টা স্পেসিফিক একটা টাইম আপনাকে সেখানে দিতে হবে, এবং আপনি তখন সেখানে এইভাবেই কাজ করবেন। সেটা 1 মাসও হতে পারে, সেটা 6 মাসও হতে পারে, সেটা ভ্যারি করবে। বাট ভলেন্টিয়ারিংটা কিন্তু একটা নির্দিষ্ট হতে পারে। যেমন আপনি একটা কনফারেন্স অর্গানাইজ করলেন বা আপনি একটা ওয়ার্কশপ অর্গানাইজ করলেন, এটা আপনার ভলেন্টিয়ারিং এক্সপিরিয়েন্স হতে পারে। সেটা পেইডও হতে পারে, আনপেইডও হতে পারে, এটা আসলে খুব বেশি ব্যাপার না। বাট সেটা হচ্ছে টাইমটার ব্যাপারটা ফ্যাক্ট করে, যে আপনি নির্দিষ্ট সময় কাজ করলেন নাকি নির্দিষ্ট একটা পিরিয়ডে কাজ করলেন। সো ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা হচ্ছে, পার্ট টাইমটা হচ্ছে নির্দিষ্ট একটা টাইম, হয়তো সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত আপনি কাজ করলেন, বা সকাল 10টা থেকে বিকাল 2টা পর্যন্ত কাজ করলেন, দুপুর 2টা পর্যন্ত কাজ করলেন। আর ভলেন্টিয়ারিং এক্সপিরিয়েন্সটা হচ্ছে কিছু একটা সময় ধরে, সপ্তাহ, মাস বা 6 মাস, 3 মাস আপনি এই পিরিয়ডে কাজ করলেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, অর্থাৎ পাঠ্যসূচির সাথে যেটা রিলেটেড, সম্পর্কিত, এটা হচ্ছে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস। যেমন আপনি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, আপনি হচ্ছে এটার সাথে যদি আপনার প্রোগ্রামিংটা থাকে, আপনি প্রোগ্রামিংটা করতে পারেন, বা হতে পারে আপনি প্রোগ্রামিং নিয়ে আপনার লেখাপড়া, বাট সেটার সাথে আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করছেন বা রোবোটিক্স নিয়ে কাজ করছেন, এটা হচ্ছে এই লেখাপড়ার সাথে সম্পর্কিত। আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে পারেন, ডিজিটাল মার্কেটিংটাও কিন্তু আপনার এটার সাথেই সম্পর্কিত। কারণ আপনি ডিজিটাল মার্কেটিং করতে গেলে আপনাকে অবশ্যই অ্যালগরিদম বুঝতে হবে, কোনো একটা ওয়েবসাইটের অ্যালগরিদম বুঝতে হবে, অ্যালগরিদম সাজাতে হবে। সো এটা কিন্তু আপনার স্কিলের সাথে সম্পর্কিত, আপনার পাঠ্যসূচির সাথে সম্পর্কিত, আপনি যে বিষয়ে লেখাপড়া করলেন সেটার সাথে সম্পর্কিত।
এরপরে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, এটা হচ্ছে পাঠ্যসূচি বহির্ভূত, যেটা হচ্ছে আপনার পাঠ্যসূচিতে ছিল না বাট আপনি সেটাতে এক্সপার্ট, যেমন বা সেটা নিয়ে আপনি কাজ করে আসছেন। যেমন এক্সট্রা কারিকুলামে হতে পারে আপনার সিএসসির স্টুডেন্ট আপনি, বা আপনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, বাট আপনি ভালো ডিবেট করতে পারেন, বা আপনি ভালো ইভেন্ট ম্যানেজমেন্ট করতে পারেন, ঠিক আছে, বা আপনি ওয়ার্কশপ অর্গানাইজেশনটা খুব ভালো করতে পারেন, বা আপনি হতে পারে হচ্ছে ইন্টেরিয়র ডিজাইন খুব ভালো করতে পারেন, বাট আপনি মেকানিক্যাল স্টুডেন্ট বা আপনি কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট, বাট আপনি ইন্টেরিয়র ডিজাইন ভালো করতে পারেন, সেটা আপনার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস। এরপর টপিকটা হচ্ছে ট্রেনিং। আপনি যেই রিলেটেড বিষয়ের উপরে বা যেটার উপরে ট্রেনিং নেন না কেন, সেই ট্রেনিংয়ের উপরে আপনার যদি কোনো স্কিল থাকে বা আপনার কোনো এক্সপিরিয়েন্স থাকে, আপনি সেটা শেয়ার করতে পারেন। যেমন আপনি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট হওয়ার পরে আপনি মার্চেন্টিং নিয়ে ট্রেনিং করতে পারেন, বা আপনি হচ্ছে যুব উন্নয়ন নিয়ে ট্রেনিং করতে পারেন, ঠিক আছে, বা আপনি ইয়ুথ লিডারশিপ নিয়ে আপনি হচ্ছে ট্রেনিং করতে পারেন। সো আপনার যে ট্রেনিংগুলো আছে সেই ট্রেনিং রিলেটেড এক্সপিরিয়েন্সগুলো এখানে শেয়ার করবেন। এরপরে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, এখানে আপনি যেমন হতে পারে আপনি শীতার্তদের মধ্যে বস্ত্র বিতরণ করলেন, বা বন্যার্তদের সাহায্য করলেন, বা আপনি ব্লাড ক্যাম্পেইন করলেন, বা এখন বর্তমান সময় করোনা প্যান্ডামিকে আপনি হয়তো বা মাস্ক বিতরণ করলেন, এই টাইপের, বা মানুষকে সচেতন করলেন বা স্কাউটিং করলেন, এই টাইপের কিছু কাজ যদি আপনার থাকে, আপনি যেগুলো করে থাকেন, তাহলে সেই এক্সপিরিয়েন্সটা এখানে শেয়ার করতে পারেন। এরপর টপিকটা হচ্ছে মেম্বারশিপ। আপনার যদি কোনো একটা প্রতিষ্ঠানের মেম্বারশিপ থাকে বা কোনো একটা ক্লাবের মেম্বারশিপ থাকে, সেটা আপনি এখানে অ্যাড করতে পারেন। যেমন আপনার ইউনিভার্সিটিতে আপনার ডিবেটিং ক্লাবে আপনার মেম্বারশিপ থাকতে পারে, আপনার সাংস্কৃতিক অঙ্গনে আপনার কোনো একটা জায়গায় মেম্বারশিপ থাকতে পারে, আপনি সেই মেম্বারশিপগুলো এখানে অ্যাড করতে পারবেন। এরপরে কম্পিউটার স্কিল, যারা নন কম্পিউটার ব্যাকগ্রাউন্ডে, তাদের কম্পিউটার স্কিলটা মাস্ট এখানে হয়তো বা থাকতে হবে, যে আপনি কোনো একটা সফটওয়্যারে হয়তো বা আপনি ভালো, আপনার স্কিল আছে, যেমন সেটা মাইক্রোসফট এক্সেল হতে পারে, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট হতে পারে, মাইক্রোসফট এক্সেস বা ওয়ার্ড হতে পারে। সো কম্পিউটারের উপরে যে স্কিলগুলো আপনার থাকবে, সেই স্কিলগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন। এরপরে ল্যাঙ্গুয়েজ স্কিল, আপনি কোন কোন ভাষায় আপনার স্কিল আছে, সেই ল্যাঙ্গুয়েজ স্কিলটা আপনি ইউজ করতে পারেন, এবং সেটাতে কতটুকু দক্ষ আপনি সেটাও সেখানে মেনশন করে দিতে পারেন। এরপরে রেফারেন্সটা হচ্ছে যে আপনি কোনো একজন বা দুইজনের রেফারেন্স আপনি সেখানে দিবেন, যারা আপনাকে ভালোভাবে চেনে, বা যাদের কাছে যদি আপনার সম্পর্কে জিজ্ঞেস করা হয়, তাহলে তারা আপনার সম্পর্কে ইনফরমেশন দিতে পারবে। এই টাইপের কিছু মানুষের রেফারেন্স আপনারা দিতে পারবেন, এবং তাদের নাম, মোবাইল নাম্বার, তাদের ডেজিগনেশন, তাদের ইমেল অ্যাড্রেস এবং তাদের প্রতিষ্ঠানের নামটা আপনারা সেখানে অ্যাড করে দেবেন। এবং এক্ষেত্রে আপনি যদি আপনার ভার্সিটির ডিপার্টমেন্ট হেডের ইউজ করতে পারেন রেফারেন্স হিসেবে, তাকে ইউজ করতে পারেন, তার ডিটেলস ইউজ করতে পারেন, কিংবা আপনি কোনো একটা প্রতিষ্ঠানের যদি আপনি রেফারেন্স নিতে পারেন, সেটাও ভালো হয়। যদি কোনো একটা প্রতিষ্ঠানের এইচআর ম্যানেজার বা সিইও বা ডিরেক্টর, এই টাইপের কোনো একটা মানুষের যদি আপনি রেফারেন্স নিতে পারেন, সেটাও আপনি এখানে অ্যাড করতে পারেন। এখন আমি আপনাকে দেখাতে যাচ্ছি একটা ডেমো রিজিউম, যেটা আমার নাম দিয়ে করা। আমার কিছু ইনফরমেশন আছে, বাট সম্পূর্ণটা এখানে নাই, যে কিছু কিছু জায়গায় আমার হচ্ছে ডামি কন্টেন্ট ইউজ করা আছে, কারণ হচ্ছে আমি যেহেতু একটা ভিডিও রেকর্ড করছি এখানে। সো এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই আমার নামটা, পুরো নাম আমি এখানে ব্যবহার করছি। এরপর হচ্ছে অ্যাড্রেস, মোবাইল নাম্বার, আপনি মোবাইল নাম্বার চাইলে দিতে পারেন, যদিও আমরা ফিল্ডে বলিনি, বাট আপনি চাইলে মোবাইল নাম্বারটা এখানে দিতে পারেন। কিংবা দেশের বাইরে হলে আপনাকে মেনশন করে দিতে হবে সেটা আপনার মোবাইল নাম্বারটা কীভাবে, কারণ দেশের বাইরের লোক তো আর ডিরেক্ট হয়তো আপনাকে কল করবে না, সেটা হোয়াটসঅ্যাপে কল করতে পারে, বা অন্য কোনো সোশ্যাল প্ল্যাটফর্ম দিয়ে কল করতে পারে, বা কিছু একটা। এবং ইমেলটা আপনি অবশ্যই অ্যাড করবেন। এরপর আপনি লিঙ্কডইনের প্রোফাইল, ফেসবুকের আপনি লিঙ্ক করতে পারেন, কিংবা আপনি চাইলে স্কাইপটা অবশ্যই অ্যাড করতে পারেন। কেরিয়ার সামারি, এখানে আপনি কেরিয়ার সামারিটা দিবেন। এরপরে কেরিয়ার অবজেক্টিভ, আর হ্যাঁ, এখানে ডান পাশে একটা ছবি অবশ্যই ইউজ করতে হবে, এবং ছবিটা অবশ্যই একটা প্রফেশনাল ছবি হতে হবে। সবসময় চেষ্টা করবেন যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের মধ্যে ছবিটা নেওয়ার জন্য, এবং যদি হোয়াইট ড্রেসও আপনার হোয়াইট হয়, দেন এটা আরও বেশি ভালো হবে। বাট হোয়াইট ব্যাকগ্রাউন্ড বা হোয়াইট ড্রেসে যে একদম ম্যাচ করে যাবে, বিষয়টা কিন্তু এমন না, ঠিক আছে। আপনি হোয়াইট কালারের মধ্যে, হোয়াইট ব্যাকগ্রাউন্ডের মধ্যে আপনি হোয়াইট একটা পিকচার নিতে পারেন, কিংবা অন্য কোনো কালারেরও নিতে পারেন, বাট সেটা অবশ্যই প্রফেশনাল লুকের হতে হবে। এরপরে কেরিয়ার অবজেক্টিভটা এখানে দিবেন, তারপরে প্রফিসিয়েন্সিসটা এখানে অ্যাড করবেন। পার্সোনাল ইনফরমেশনের জায়গায় আপনি ডেট মান্থ ইয়ার, আপনার ডেট অফ বার্থ দিতে পারেন, এনআইডি নাম্বার দিতে পারেন। ওয়ার্কিং এক্সপিরিয়েন্সটা আপনি এখানে অ্যাড করে দিবেন, আপনার এর আগে এক্সপিরিয়েন্সটা কোথায় আছে, কী কী কাজ করেন, সেখানে জব রেসপন্সিবিলিটি সেখানে থাকবে, আপনার ডিউরেশন থাকবে, কতদিন থেকে সেখানে কাজ করছেন আপনি। এভাবে আপনি দুইটা তিনটা যে কয়টা আপনার এক্সপিরিয়েন্স আছে, বাট আপনি তিনটা দেওয়াটা আমি মনে করি ইনাফ। একাডেমিক কোয়ালিফিকেশনটা আপনি এখানে অ্যাড করতে পারেন। ট্রেনিং, আপনার কোনো ট্রেনিং থাকলে সেই ট্রেনিংগুলো এখানে অ্যাড করবেন।
এরপরে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যদি আপনার কোনো থাকে সেটা আপনি এখানে অ্যাড করতে পারেন। এরপর আপনি স্কিল, ল্যাঙ্গুয়েজ স্কিল দিতে পারেন এবং রেফারেন্স ইউজ করতে পারেন। জাস্ট সিম্পল। এবং আপনার যদি এগুলোর মধ্যে কোনো একটা মিসিং থাকে আপনি চাইলে সেটাকে স্কিপ করে যেতে পারেন। আর যদি হচ্ছে এখানে যেগুলো অ্যাড করা নাই, এখানে সব কিছু অ্যাড করা নাই, সেগুলো যদি আপনার থেকে থাকে আপনি অবশ্যই আমার এখানে যেগুলো জিনিস নাই আমি সেই জিনিসগুলো অ্যাড করিনি, আপনার যদি এরকম হয় যে আপনার সেই জিনিসগুলো আছে, তাহলে অবশ্যই আমাদের যে ফিল্ড যেটা আমি দেখালাম একটু আগে স্লাইডে, সেই ফিল্ড অনুযায়ী আপনি চাইলে আপনার সেই জিনিসগুলো আপনি অ্যাড করে নিতে পারেন। আপনার আপনার যে রিজিউমটা হবে সেটা যতটা গোছানো হবে, যতটা ইনফরমেটিভ হবে, আপনি অবশ্যই তত বেশি ইন্টারভিউ কল পাওয়ার সম্ভাবনা আপনার তত বেশি বাড়বে আর কি। সো আশা করি আপনি পারলেন কিভাবে একটা প্রফেশনাল সিভি বা রিজিউম রাইট করা যায় এবং কোন কোন উদ্দেশ্যে আমরা সিভি বা রিজিউম রাইট করি এবং ফিল্ডগুলো আমরা কিভাবে সাজাতে পারি বা কোন কোন জিনিসগুলো ব্যবহার করতে পারি। সো ঠিক আছে, দেখা হবে আবার নেক্সট কোনো একটা লেসনে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।